কেমন আছো সবাই? erotv.com-এ তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে এই ভিডিওতে আমরা দেখব এসএসসি ফিনান্স ফার্স্ট পেপারের কুমিল্লা বোর্ড 2016-এর 7 নম্বর চ্যাপ্টার থেকে যে ম্যাথটা এসছে, সেটা হলো আমাদের মূলধন ব্যয় চ্যাপ্টার থেকে যে ম্যাথটা এসছে ওটা দেখব। তো এই ভিডিওটা দেখার আগে, তার মানে আমাদের এই বোর্ড কোশ্চেন সলিউশন দেখার আগে তুমি অবশ্যই এই 7 নম্বর চ্যাপ্টারে যে ভিডিওগুলো আছে আগে আমরা ডিটেলস টপিক ওয়াইজ, যেমন সাধারণ শেয়ারে মূলধন ব্যয়, সংরক্ষিত মুনাফার মূলধন ব্যয়, নতুন শেয়ার ছাড়লে মূলধন ব্যয়, বন্ডের মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়, সবগুলো টপিক ওয়াইজ আমরা আপলোড করেছি। সেগুলো তোমরা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো, এইবার আমাদের কুমিল্লা বোর্ড 2016-এর কোশ্চেনটা আমরা দেখে নিই কী লিখছে। এখানে বলা আছে যে পরমা কোম্পানি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি কোম্পানি। সম্প্রতি কোম্পানি দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করার কথা ভাবছে, তাই এমন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে চাচ্ছে যেখানে খরচ সর্বনিম্ন হয়। প্রতিষ্ঠানটি 2টি বিকল্প উৎসের কথা মূল্যায়ন করছে। সাধারণ শেয়ার এর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এবছর 10 টাকা হারে লভ্যাংশ দিয়েছে এবং ভবিষ্যতে তা অপরিবর্তিত থাকবে। আচ্ছা, কোম্পানির শেয়ারের বাজার মূল্য 150 টাকা। অন্যদিকে 11% কুপন রেটে 10 বছর মেয়াদি 1000 টাকা লিখিত মূল্যের বন্ড 1100 টাকায় ইস্যু করতে পারবে, যার ইস্যু খরচ বাবদ খরচ হবে 20 টাকা এবং হার 25%। আচ্ছা, ক নম্বরে বলা আছে যে উত্তরণ ব্যয় কি? খ নম্বরে বাজার ঝুঁকিকে একজন বিনিয়োগকারী কেন পরিহার করতে পারে না? গ নাম্বার পরমা কোম্পানি লিমিটেড এর সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো। ঘ নাম্বার কোন উৎস থেকে পরমা কোম্পানি লিমিটেড এর তহবিল সংগ্রহ অধিক যুক্তিযুক্ত হবে তা মূল্যায়ন করো। এবার দেখো, আমরা আমাদের এই কোশ্চেনটা এখান থেকে আমাদের যে ইম্পর্টেন্ট আমাদের ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা তুলে নিব, যাতে আমাদের ম্যাথ করতে সুবিধা হয়। তাহলে দেখো, আমাদের বলা আছে সাধারণ শেয়ারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এ বছর 10 টাকা হারে লভ্যাংশ দিয়েছে। তাহলে কি হবে? D0। দেখো, লভ্যাংশ D0 সমান 10 টাকা। দেন বলা আছে এবং ভবিষ্যতে তা অপরিবর্তিত থাকবে, তার মানে কোনো জি নেই। কোম্পানির শেয়ারের বাজার মূল্য 105 টাকা। তাহলে বাজার মূল্য কত? 105 টাকা। বাজার মূল্যকে আমরা P0 দিয়ে বোঝাবো, 105 টাকা। আচ্ছা, অন্যদিকে 10% কুপন রেটে, হ্যাঁ, বাজার মূল্য 105 টাকা। অন্যদিকে 10% কুপন রেটে 10 বছর মেয়াদি 1000 টাকা লিখিত মূল্যে 1100 টাকা ইস্যু করতে পারবে, যার ইস্যু খরচ বাবদ 20 টাকা খরচ হবে। 10% কুপন রেটে 10 বছর মেয়াদি 1000 টাকা লিখিত মূল্য। তাহলে দেখো, 10% কুপন রেট, কুপন রেটে 10 বছর মেয়াদি 1000 টাকা লিখিত মূল্য। আচ্ছা, আর আমাদের লিখিত মূল্য কত? 1000 টাকা। বলা আছে মূল্যের বন্ড 1100 টাকা ইস্যু করা হয়, যার ইস্যু খরচ বাবদ 20 টাকা এবং করের হার 25%। তাহলে বাজার মূল্য 1100 টাকা। আচ্ছা, আর বলা আছে যে ইস্যু খরচ 20 টাকা, কর হার 25%। তাহলে আমরা লিখলাম যে ইস্যু খরচ 20 টাকা আর করের হার করের হার 25%। এবার দেখো আমাদের এখানে কি বলা আছে যে এগুলো হলো সাধারণ শেয়ারের কথা আর এগুলো হলো আমাদের বন্ডের কথা।
এবার দেখো আমরা কি করব। প্রথমে বলা আছে উত্তরণ ব্যয় কি। দেখো ক নম্বরে বলা আছে উত্তরণ ব্যয় কি। আমাদের উত্তরণ ব্যয় হলো তার মানে নতুন শেয়ার বাজারে ছাড়ার ব্যয়কে উত্তরণ ব্যয় বলে। তার মানে নতুন শেয়ার ইস্যু খরচ, তার মানে নতুন শেয়ারের ইস্যু খরচকে উত্তরণ ব্যয় বলে। আমরা এভাবে লিখতে পারতাম নতুন শেয়ার বাজারে ছাড়ার ইস্যু ব্যয়কে নতুন শেয়ার বাজারে ছাড়ার ইস্যু ব্যয়কে উত্তরণ ব্যয় বলে। তাহলে দেখো আমাদের কি হবে এবার। ক নম্বর গেল। খ নম্বর বাজার ঝুঁকিকে একজন বিনিয়োগকারী কেন পরিহার করতে পারে না ব্যাখ্যা করো। বাজার ঝুঁকিকে একজন বিনিয়োগকারী কেন পরিহার করতে পারে না ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখে দিই যে কেন বাজার ঝুঁকিকে একজন বিনিয়োগকারী পরিহার করতে পারে না। দেখো কারণ হলো বাজার ঝুঁকি হলো কোনো স্পেসিফিক বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে জড়িত না। কি বললাম? বাজার ঝুঁকি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে জড়িত না। আর যদি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতো তাহলে আমরা কি করতাম, যেই প্রতিষ্ঠানের ঝুঁকি বেশি ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করতাম না, আর যেই প্রতিষ্ঠানের ঝুঁকি কম সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ করতাম। কিন্তু বাজার ঝুঁকি তো এরকম না। বাজার ঝুঁকি হলো দেখো এরকম যে আমার এখন ব্যাংকিং যে ইন্ডাস্ট্রি আছে, আমি যেই কোনো ব্যাংকেই যাই না কেন ঝুঁকি সেম, মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রির ঝুঁকি সেম। বা দেশের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল, তখন কি হবে যে আমার দেশে যত বিজনেস আছে সবগুলোতেই রিস্ক বেড়ে গেল। তার মানে কি আমি আমি বাংলাদেশে যেই কোনো কোম্পানিতে যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো শেয়ারে বিনিয়োগ করি না কেন আমার এই বাজার ঝুঁকি অবশ্যই আমাকে বহন করতে হবে। তার মানে বাজার ঝুঁকি থেকে আমাদের বের হওয়ার উপায় নাই, কারণ বাজার ঝুঁকি কোনো নির্দিষ্ট কোম্পানি বা কোনো নির্দিষ্ট কোম্পানির শেয়ারের সাথে জড়িত না। আচ্ছা এবার দেখো এটা ছিল আমাদের খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা দেখো গ নাম্বার ছিল যে পরমা কোম্পানি লিমিটেড এর সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয় করো। পরমা কোম্পানি লিমিটেডের সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। আচ্ছা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, তোমরা ম্যাথ করো, তারপর আমরা দেখবো যে আমার সাথে তোমাদের মিলে কিনা। এটা হলো আমাদের সাধারণ ব্যয়, সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বের করার ফর্মুলা। তো দেখো এটার সাথে আমাদের মিলে কিনা, তারপর আমরা ম্যাথগুলো করে দিব। দেখো এই ম্যাথে আমাদের D0 দেওয়া আছে, জি এর ভ্যালু কিন্তু দেওয়া নেই, তার মানে সাধারণ শেয়ার হলো এই যে এটা, জি ভ্যালু দেওয়া নেই। যদি জি এর ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমাদের কাটা যাবে এতটুকু, এ দুটো কাটা যাবে, এতটুকু কাটা যাবে। এফ দেওয়া নেই সাধারণ শেয়ারের বেলায়, তাহলে এতটুকু কাটা যাবে। এবার দেখো তোমরা ম্যাথটা করো, তারপর আমরা দেখবো যে আমাদের সাথে তোমাদের মিলে কিনা।
দেখো আমাদের ডি এর ভ্যালু ডি জিরো ভ্যালু কত 10 টাকা আর পি জিরো ভ্যালু 105 টাকা, তাহলে কত হয় আমরা যদি ক্যালকুলেশন করি 10 ডিভাইডেড বাই 105, আচ্ছা 0.095238, 0.095238, এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে কত হবে 9.52%। এটা হলো আমাদের সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। আচ্ছা এবার দেখো আমাদের ঘ নাম্বার কি বলা আছে, দেখো ঘ নাম্বারে বলা আছে কোন উৎস থেকে পরমা কোম্পানি লিমিটেড এর তহবিল সংগ্রহ অধিক যুক্তিযুক্ত হবে তা মূল্যায়ন করো। কোন উৎস থেকে অধিক যুক্ত হবে, তাহলে আমাদের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত 9.52%। এবার আমরা দেখব যে আমাদের বন্ডের মূলধন খরচ কত বা বন্ডের ব্যয় কত। বন্ডের ব্যয় বের করার একটা ফর্মুলা আছে, সেটা হলো আই, আর আয়ের সাথে আমাদের করের হার দেওয়া আছে, তাহলে গুণ করব 1 মাইনাস কর হার, আচ্ছা আমি লিখলাম ট্যাক্স রেট, প্লাস এমভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই 2। আচ্ছা দেখো এখানে হবে এন, এমভি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, আর এখানে হবে এমভি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। এবার কত হয় দেখো, তোমরা ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, দেখো ম্যাথটা হয় কি না, তারপর আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো এবার আমাদের আই মানে ইন্টারেস্টের পরিমাণ, ক্যাপিটাল আই মানে ইন্টারেস্টের পরিমাণ। ইন্টারেস্টের পরিমাণ কত আমরা আগে ভ্যালুগুলো বসে মানে বের করে নিই। তাহলে আই সমান হবে আমাদের লিখিত মূল্য 1000 টাকা আর কুপন রেট 10%, 1000 টাকার 10% সমান সমান কত আসবে 100 টাকা। ট্যাক্স রেট দেওয়া আছে আমাদের 25%। টি এমভি বা ম্যাচুরিটি ভ্যালু, দেখো ম্যাচুরিটি ভ্যালু কত আমাদের 1000 টাকা এমভি। আচ্ছা নেট সেলস ভ্যালু কত, আমাদের বাজার মূল্য হলো এই 1100 টাকা, তার মানে 1100 টাকা আমরা বিক্রি করি, কিন্তু ইস্যু খরচ 20 টাকা, তাই নেট সেলস ভ্যালু হবে 1100 টাকা মাইনাস 20 টাকা সমান সমান 1080 টাকা। আচ্ছা এবার দেখো এন সমান কত দেওয়া আছে, মেয়াদ হলো 10 বছর। আচ্ছা এগুলো তো দেওয়াই আছে, এবার তোমরা ভ্যালুটা বসিয়ে দাও, বসিয়ে ক্যালকুলেশন করো, দেখো আমাদের সাথে তোমাদের মিলে কিনা।
তাহলে দেখো আমাদের কি দাঁড়ায় যে আমরা যদি সাধারণ শেয়ার থেকে যদি আমরা মূলধন সংগ্রহ করি আমাদের খরচ পড়বে 9.52%। আর যদি আমরা বন্ড থেকে খরচ সংগ্রহ করি তাহলে আমরা দেখলাম আমাদের খরচ পড়বে কত 6.44%। কত হবে 6.44%। তাহলে আমাদের কোশ্চেনে বলা ছিল যে আমরা কোন সোর্স বা কোন উৎস থেকে আমরা তহবিল সংগ্রহ করব। তাহলে তোমার কি মনে হয় আমরা কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করব? অবশ্যই যে উৎস থেকে তহবিল সংগ্রহ করলে আমাদের মূলধন ব্যয় কম পড়বে। তাহলে দেখো আমরা যদি আমাদের সাধারণ শেয়ার থেকে মূলধন সংগ্রহ করি তাহলে খরচ পড়বে 9.52%। আর বন্ড থেকে সংগ্রহ করলে 6.44%। তাহলে কোনটা করা উচিত? অবশ্যই বন্ড থেকে তহবিল সংগ্রহ করা উচিত। তাহলে এই ম্যাথটা তোমাদের প্রথমে মনে হতে পারে যে আমরা এই যে ঘ নাম্বারে তার মানে ঘ নাম্বারে যে বন্ডের ব্যয় বের করেছি এটা হলো অনেক বড় ম্যাথ। নর্মালি 7 নাম্বার চ্যাপ্টারে এই মূলধন ব্যয় চ্যাপ্টারে এই ম্যাথটা আসে না, নর্মালি আসে না, যদিও এটা এই চ্যাপ্টারে কিন্তু নর্মালি আসে না। কিন্তু পরীক্ষার সময় আমাদের একদম মানে কনফিউশনে ফেলে দিবে যে আসলে এইটা এই চ্যাপ্টারের ম্যাথ কি না। তো যেই চ্যাপ্টারের ম্যাথই হোক আমরা যেটা ধরো এই কোশ্চেনটা এই ঘর নাম্বারটা এই 7 নাম্বার কি বলে যে কোশ্চেনের আন্ডারে, তাই আমরা এখানে সলভ করে দিব। এখানে ঘাবড়ানোর কোনো এ নেই যে আমাদের এটা ম্যাথ কিনা করবো কিনা, আসে তাই করে দিব। তাহলে অবশ্যই তোমরা প্র্যাকটিস করে বাসায়। আল্লাহ হাফেজ।